পরিবার হচ্ছে একটা বৃত্তের মতো। সবাই মুখোমুখি থাকে, কেউ কাউকে পিঠ দেখায় না, বুক পেতে একে অন্যের আঘাত নেয়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল দিশাস ডায়েরি। আবারও ফিরে এলাম আপনাদের মাঝে আরও একটি বুক রিভিউ ভিডিও নিয়ে। আর আজ আমি যে বইটির রিভিউ দেবো সেটি হচ্ছে একটি ফ্যান্টাসি বই। বইটির নাম হচ্ছে মিরিয়া, যোদ্ধা কুমারীর খোঁজে। লেখক সুজানা আবেদিন সোনালী। প্রথম প্রকাশ ফেব্রুয়ারি 2022। প্রকাশনী সতীর্থ প্রকাশনা। প্রচ্ছদ লর্ড জুডিয়ান। পৃষ্ঠা সংখ্যা 320। মূল্য 500 টাকা। আর জনরা হচ্ছে ফ্যান্টাসি। তো প্রথমে আমি ল্যাব থেকে কাহিনী সংক্ষিপ্তটুকু পড়ে নিচ্ছি। স্কাইরোস অ্যাপ্টাডাস প্রধান দৈববাণী করেছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ জাদুকরের আগমনের, যার জন্মে নির্ধারিত হয়েছিল পুরো একটা জাতির ধ্বংস। এখন সর্বত্র অভিশপ্ত দল কাটার মেনসের রাজত্ব। 7টি রাজ্যের জগৎ 7টি রাজ্যের জগৎ সপ্তরাজ্য ধুঁকছে। প্রার্থনায় সাড়া দিচ্ছেন না দেবতারাও। মুক্তি খুঁজতে পথে নামলো ছোট্ট একটা দল। উদ্দেশ্য সম্রাটের শেষ বংশধরকে খুঁজে পাওয়া, উদ্ধার করা সেই দৈববাণী যা ছড়িয়ে দেওয়ার আগেই হারিয়ে গিয়েছিল ডাইনি গুহা। তারপর এ গল্প যোদ্ধা কুমারীর, যাকে খুঁজছে সবাই। এ গল্প প্রতিশোধের আগুনে পড়া এলফ ডাইনি এলেনার, ভালোবাসায় উন্মাদ হতে চলা ডেলিয়া, রক্তদানব আলেক, দায়িত্ব আর কর্তব্যের মাঝে দ্বিধাগ্রস্ত লেনোরা, ছেলে মানুষই করা ডাফনি, অল্প বয়সে একটা দলের নেতৃত্ব পাওয়া আরিয়া, রাজপ্রাসাদের সুখ ছেড়ে বেরিয়ে আসা বেন ও অ্যাডোনিস। এই গল্প তাদের। স্বল্পভাষী ক্যালিডা, মস্তিষ্ক আর হৃদয়ের সাথে যুদ্ধরত রাজকুমার আরশান, দুঃস্বপ্ন দেখা অভিশপ্ত রাজা, আত্মোৎসর্গ করা আন্দ্রিয়া, ওরাও আছে গল্পে। তো আমি রিভিউটি শুরু করছি। অতীতের একটা ভয়াবহ দৈববাণীর কারণে ধ্বংস হয়ে যায় সপ্তরাজ্য। সপ্তরাজ্যে ধ্বংস হয়ে যাওয়ার ব্যাপারটা এখনো অনেকে বিশ্বাস করতে পারে না। কিন্তু কথা হলো, সপ্তরাজ্যের সুদিন কি আর কখনো ফিরে আসবে না? আশার বাণী হচ্ছে, অনেক মানুষই একটা ভবিষ্যৎবাণী বিশ্বাস করে। সেটা হচ্ছে সম্রাট আলবার আর সম্রাজ্ঞী লিলিয়ানার কন্যা আলভিয়ানা তাদের মাঝে ফিরে আসবে। রক্ত শপথের ডাকে সাড়া দিয়ে আবার একত্রিত হবে সপ্তরাজ্য। কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবে যোদ্ধা, পরী, এলফ, ড্রাগন, অতিপ্রাকৃত জাদুকর সবাই। যোদ্ধা কুমারী আলভিয়ানা মিরিয়াই ছিনিয়ে আনবে বিজয়। নির্দয় ব্রেইডেন ও তার অভিশপ্ত রাজ্য ধ্বংস হয়ে যাবে। তবে আলভিয়ানাকে নিয়ে করা ভবিষ্যৎবাণীটাকে এখন শুধু কিংবদন্তি মনে হয়। জীবনের প্রতি বিরক্ত হতাশ হয়ে একদল বেরিয়েছে। দলনেত্রী আরিয়া, রক্তদানব আলেক, দুই ভাই অ্যারোনিস ও বেনেডিক্টাস এবং দুই যমজ বোন ক্যালিডা ও ডাফনি। বেশ কয়েক বছর ধরেই তারা ঘুরে ঘুরে মুক্তির পথ খুঁজছে। তবে ডাইনি এলেনা তাদের দলে যোগ দেওয়ার পর তারা নতুন হিসাব করতে বসে। আলভিয়ানাকে যদি না পাওয়া যায়, জ্ঞান ও জিউসরাজ্যের যুবরাজকে অপহরণ করে যুদ্ধের প্রস্তুতি তো শুরু করা যাবে। মনে সন্দেহ নিয়েই সবাই অভিযানে বেরিয়ে পড়ল। লেনোরাকে, তাকে কেন বছরের পর বছর কাটার মেনস রাজ্যে রেখে পাশবিক নির্যাতন চালানো হচ্ছে? কাহিনীটা শুরুই হয়েছে যুদ্ধের ময়দানে বিধ্বংসের অঙ্গীকার দিয়ে। তারপর কাহিনীটা ধীরে ধীরে আগায়। ফ্যান্টাসি বইয়ের কাহিনী একটু স্লোই হয় প্রথম দিকে, তবে এই বইয়ের কাহিনী বেশ ধীরে গিয়েছে। কারণ অনেক সময় দেখা গেছে কি, একই পরিস্থিতিতে বিভিন্ন চরিত্র জবানিতে, মানে একই পরিস্থিতি বিভিন্ন চরিত্র জবানিতে না এক একবার বর্ণনা করা হয়েছে। তো যেটা আসলে কোনো দরকারই ছিল না, কারণ একজন যখন বর্ণনা করেই ফেলেছে সেটা, তো সেই জিনিসে আবার আরেকজনের জবানিতে বর্ণনা করার কি দরকার? আমি তো জানি যে কি হয়েছে। হ্যাঁ, তো এটা শুধু হয়েছে কি, পৃষ্ঠা সংখ্যাই বেড়েছে আর কিছুটা বিরক্ত লেগেছে, একই জিনিস বারবার পড়া লেগেছে। তা দেবদেবী হিসেবে এখানে গ্রিক দেবতা দেবীদের দেখানো হয়েছে। তাদের এক একজনের অবদান রয়েছে সপ্তরাজ্য সৃষ্টির পেছনে। রহস্যময় জাদুকরী বেশ কিছু রাজ্যের কথা বলা হলো, যাদের উপস্থিতি আসলে জাদুর যে উপস্থিতি, মানে জাদুর কথাটা এখানে বেশি এসেছে, যেহেতু এটা ফ্যান্টাসি বই, তো জাদু জিনিসটা থাকবেই। কিন্তু এখানে মানে জাদুর রাজ্যের কথা বলা হলে না, জাদুর উপস্থিতিটা না অনেক কম ছিল। তো বইটা সুন্দর হলেও আসলে উপস্থাপনাটা তেমন ভালো লাগেনি আমার কাছে। চরিত্রগুলোর ব্যাপারে যদি বলি, গল্পের চরিত্রগুলোর মানসিক টানাপোড়েন, ব্যাক স্টোরি নিয়ে মোটামুটি একটা ধারণা দেওয়া হয়েছে। সবগুলো চরিত্রই রহস্যময় ছিল। থালিয়া, লিলিয়ানা, ইকারাস, এই 3 ভাই বোনের ভালোবাসা, দুষ্টুমি, আবেগ বেশ ভালো লেগেছে। ভাই না হয়ে ক্যালিডা ও ডাফনির প্রতি আলেকের ভাইয়ের মতো নিঃস্বার্থ ভালোবাসাও চমৎকার লেগেছে। আরিয়া, বেনেডিক্টাস, অ্যাডোনিস, এলেনার চরিত্রগুলো দারুণ ছিল। তবে যুবরাজ আরশানকে আমার বিরক্ত লেগেছে। কনফিউজ একটা যুবরাজ। সে একজন যুবরাজ, অথচ কখন কি করলে ঠিক হবে সেটা সে বোঝে না, যেটা নাকি একজন যুবরাজের খুব জানা দরকার।
সারা জীবন আলবিয়ানাকে না দেখে সে ভালোবেসে গেল, অথচ কেলিটাকে দেখার সাথে সাথে আলবিয়ানাকে ভুলে সে কেলিটার প্রেমে পড়ে গেল, একদম প্রেমে পাগল হয়ে গেল যাকে বলা যায়। অদ্ভুত ব্যাপার। ডাফনি চঞ্চল উচ্ছল জীবনের সত্যিতে ভরপুর একটা চরিত্র, অথচ মাঝে মাঝে এমন সব বোকার মতো উল্টোপাল্টা কাজ করে আর ঢং করে, যেটাতে মানে মেজাজ খারাপ হয়ে যায়। লেনোরা, জেফিরা, ব্রেইডেন, এপোলিয়নের চরিত্রগুলোর ব্যাপার এই বইতে বেশি খোলাসা হয়নি। হয়তো পরের পার্টে এদের উপস্থিতি বেশি দেখা যাবে, এটাই আসলে কথা। সম্ভবত যাদের চরিত্র এখানে কম এসেছে তাদের চরিত্র পরের পার্টে বেশি দেখা যাবে। হ্যাঁ, এই বইটার আরেকটি পার্ট আসবে, কারণ প্রথম পার্টে বইটার কাহিনী শেষ হয়নি। এজন্য হয়তো এমন হয়েছে যে কিছু চরিত্রের ব্যাপারে মানে বেশি বর্ণনা করা হয়েছে, কিছু চরিত্রের ব্যাপারে হয়তো কম। কিন্তু এখানে হয়েছে কি, হ্যাঁ আমার মনে হয় যারা এই মানে এই বইতে যাদের ব্যাপারে কম বলা হয়েছে, আমার মনে হচ্ছে যে দ্বিতীয় পার্টে সম্ভবত তাদের মানে কথাটা বেশি আসবে, তারাও কিন্তু গুরুত্বপূর্ণ। আমার কাছে এখানে সব চরিত্রগুলোকে কম বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তবে কিছু কিছু চরিত্র যেটা বললাম না, যে আরশান, মানে সবচেয়ে বেশি বিরক্ত যদি লেগে থাকে তাহলে সেটা হচ্ছে যুবরাজ আরশান আর ডাফনি, এই দুজনকে আমার প্রচন্ড বিরক্ত লেগেছে। হ্যাঁ, একজন যুবরাজ সে সিদ্ধান্ত নিতে পারে না সে কি করবে, তার উপরে নাকি মানে রাজ্যের ভার থাকবে, সে নাকি রাজ্যের ভালোর জন্য সে মানে সবকিছু, সে তো ভবিষ্যতে রাজা হবে এবং সবকিছু সিদ্ধান্ত তো সেই নিবে। তা সেই যদি এমন কনফিউজড হয়, হ্যাঁ সে নিজে যদি না বোঝে যে সে কি করবে, তাহলে সে কিরকম যুবরাজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, একজনকে সারা জীবন সে না দেখে ভালোবেসে গেল, এর মধ্যে আরেকজনকে দেখার সাথে সাথে সে তার জন্য পাগল হয়ে গেল, এটাই বা কিরকম, মানে হুট করে জিনিসটা আশ্চর্য লাগলো। যে একটা মানুষের জীবনে হয়তো মানে তার জীবনে আরো অনেক মানুষ এসেছে, হ্যাঁ সে দেখেছে, কিন্তু সে একজনকে ভালোবেসে গেছে ছোটকাল থেকে, তার যার সাথে মানে একটা সম্পর্ক ছিল বা খেলার সাথে ছিল যেই, হ্যাঁ সে পরে হারিয়ে গেছে তাকে, মানে সে ভাবছে যে তাকে হয়তো সে খুঁজে পাবে, তার জন্য সে অপেক্ষাও করেছে। হ্যাঁ, কিন্তু পরে কি হলো, আরেকজনকে দেখে সে তখন আর তার সেই মেয়ের কথা মনেই থাকলো না। এটা আবার কেমন কথা ভাই, যাকে না বছরের পর বছর তুমি না দেখেও এত ভালোবেসে গেছে, এখন আরেক একজন মানুষকে পেয়ে, একজন মেয়েকে দেখে হঠাৎ করে তাকে ভুলে গেলে, ব্যাপারটা আমার কাছে খুব অদ্ভুত লেগেছে। আর ডাফনি চরিত্রটাকে হয়তো অনেকে বলতে পারে যে খুব ভালো লাগে, চঞ্চল উচ্ছল। হ্যাঁ, চঞ্চল উচ্ছল মানুষ আমার পছন্দ, কারণ আমি নিজেও চঞ্চল, কিন্তু মানে চঞ্চল এক জিনিস, আর আর বিটলাম হিমিশে করে না, মানে ফাজিল ফাজিল হলো আরেক জিনিস। আমার কাছে চরিত্রটাকে মানে চরিত্রটাকে না আমার কাছে কোয়াইট ফাজিল মনে হয়েছে। এবং আমার মনে হয় কি, যে এই লেখিকা না মানে উনি মনে হয় এরকম একটা ক্যারেক্টার প্রত্যেক বইতে রাখেন। কারণ তার যে আরেকটা বই আমি পড়েছিলাম, নামটা ঠিক মনে পড়ছে না, ওটা আমি এমন একটা মানে ওই বইটা কিন্তু আমি অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু কেন ভুলে গেলাম, শৈল্পী, ইয়েস, নামটা একটু কঠিন দেখে আমার মনে পড়ছিল না, শৈল্পী বই, মানে বইটার নাম ছিল শৈল্পী। তো ওই শৈল্পীও না আমার মনে হয় ওটারও সেকেন্ড পার্ট আসবে, তার সব মানে ফ্যান্টাসি বইগুলো সেকেন্ড পার্ট মনে হয় সবগুলোরই আসে, আমি অবশ্য তার দুটা বই পড়েছি। তো ওই বইতে একটা ক্যারেক্টার ছিল এরকমই ডাফনির মতো, হ্যাঁ ওইটাকে আমার বিরক্ত লেগেছে। মানে এরা কি করে, ঢংই করে খালি। এরা উচ্ছল হলে কি হবে, চঞ্চল হলে কি হবে, যতবার দেখলাম যে কোনো বিপদ হলো এর কারণেই কিন্তু হয়। হ্যাঁ, মানে এমন না যে সে অবুঝ মানুষ, সে কিন্তু বুঝদার মানুষ। হ্যাঁ, এখন চঞ্চল বলে কি সে ভুল করবে নাকি? অনেক চঞ্চল মানুষ আমি জীবনে দেখেছি যারা চঞ্চল কিন্তু তারা বোকা না বা ফাইজলামি করে না, কিন্তু এই চরিত্রগুলি না বেয়াদব টাইপের, মানে তাদেরকে কিছু একটা বলা হলেও তারা শুনছে না, বেয়াদবি করছে, উল্টাপাল্টা করে ঝামেলা পাকাচ্ছে, ঢং করতেছে, তো খুব বিরক্তিকর লেগেছে। কিন্তু অন্য ক্যারেক্টারগুলি কিন্তু আবার ভালো ছিল, সেগুলির মধ্যে এইসব আজাইরা ঢং দেখিনি। হ্যাঁ, তো ওই ক্যারেক্টারগুলো আমার কাছে ভালো লেগেছে। আর এইখানে যে জিনিসটা আসলে আমার মনে হয়েছে কি, জাদুর উপস্থিতিটা কম ছিল। আর ওই যে আবেগ জিনিসটা, হ্যাঁ ওই যে বললাম না একজন মানে এক জিনিস এটা হয়েছে কি, যখন শৈল্পী বইটা পড়েছিলাম তখন আমি ওই রিভিউতেও একটা কথা বলেছিলাম, সেটা আমি এখনো বলবো। এটা হয়তো লেখিকার মানে এই কথাটা মনে হয় তার মনে বেশি আসে, যে একটা কিছু হলে ছেলে মেয়ে সবাই গাল ফুলায়। আমি বুঝি না ভাই, কোন মানুষ এমন হয় যে কিছু হলে গাল ফুলাবে, এবং তার প্রতিটা ক্যারেক্টার, মানে একটা বইয়ের প্রতিটা ক্যারেক্টারই না কিছু হলে গাল ফুলায়, খালি নাকি গালই ফুলায়। ভাই আমি জীবনেও আমি দেখিনি হয়তো যে একটা মানে কোনো বইয়ের সব মানুষই একই রকম ভাবে গাল ফুলাবে। আর গাল ফুলানোটা হয়তো মেয়েরা বেশি করে, এখান থেকে ছেলেরাও গাল ফুলায়। তো এই ব্যাপারটা আমার কাছে মনে হয় যে এটা একটু কোয়াইট বিরক্তিকর। লেখিকা চাইলে হয়তো এই ব্যাপারটা বাদ দিতে পারেন। আর হ্যাঁ, যেটা বলতে নিয়েছিলাম সেটা হচ্ছে যে জাদুর মানে কাহিনী, কারণ যেহেতু ফ্যান্টাসি বই, জাদু ব্যাপারটা আসবেই, কিন্তু আমার কাছে মনে হয়েছে কি জাদুর উপস্থিতি এখানে অনেক কম ছিল। আর যে বললাম না, একই জিনিস একই পরিস্থিতি দেখা গেছে এক একজনের একাধিক জনের জবানিতে সেটা এসেছে, যে কারণে না বিরক্তিকর লেগেছে। ভাই এটা তো আমি শুনলামই, কতক্ষণ আগে একজন বললো যে কাহিনীটা কি হয়েছে, আবার কেন এই কাহিনীটা আসছে। হ্যাঁ, তার দৃষ্টিকোণ থেকে হয়তো সে আলাদাভাবে দেখেছে, তার দৃষ্টিকোণ সে হয়তো আলাদাভাবে দেখেছে, কিন্তু সবারটা তো বলার দরকার নেই, কারণ মেইন কাহিনী কি হয়েছে সেটা তো আমি জানি। হ্যাঁ, তার কেমন লেগেছে সেটা হয়তো বলতে পারে, কিন্তু পুরো কাহিনীটা দেখা যাচ্ছে কি যে সেও বর্ণনা করেছে আবার এও বর্ণনা করছে, তো ওটা একটা বিরক্তিকর। শুধু শুধু হয়েছে কি বইয়ের পৃষ্ঠার সংখ্যায় বেড়েছে, কিন্তু কাহিনী কি,
তো এতে হয়েছে কি কাহিনীটা আরো ধীর স্থির লেগেছে, এবং যে কারণে একটু বিরক্ত লেগেছে যে কাহিনীটা এমন হয়ে যাচ্ছে কেন। কিন্তু হ্যাঁ, শেষের দিকে ভালো টুইস্ট আছে, বিশেষ করে যোদ্ধা কুমারীটাকে, সেটাই আসলে আপনি পুরো বই পড়েও বুঝবেন না, এবং এটার জন্য আপনার সেকেন্ড বই পড়ার জন্য ইন্টারেস্ট জাগবে যে যোদ্ধা কুমারীটাকে, এটা বের করার জন্যই। আমার কাছে দুইজনকে একটু সন্দেহ হয়েছে যে এরা হয়তো যোদ্ধা কুমারী হতে পারে, তবে আমি জানি না, হয়তো দেখা যাবে এই দুজনের কেউই হয়নি, আরেকজন হয়েছে। হ্যাঁ, আমি স্পয়লার দিচ্ছি না, তবে আমি জাস্ট নামটা বলছি। আমার কাছে জেফিরা লেনোরা, এই দুজনকে আমার একটু সন্দেহ হচ্ছে যে মানে এরা কি যোদ্ধা কুমারী, কিন্তু বাকিগুলিকে যে কোনো কারণে হোক আমার সন্দেহটা অতটা হচ্ছে না। হ্যাঁ, কিন্তু এই দুজনকে হচ্ছে, তবে এই দুজনের মধ্যে নাও হতে পারে, অন্য কেউ, সম্পূর্ণ অন্য কেউ হতে পারে। হ্যাঁ, ওটা আসলে সেকেন্ড পার্ট আসলেই জানা যাবে। এখন সেকেন্ড পার্ট কবে আসবে সেটা জানি না। আমার এই বইগুলি পড়তে গেলে না এদিক দিয়ে একটু বিরক্ত লাগে যে ইস কি হলো, মানে তখন মনে হয় কি এই বইগুলি সব একসাথে কিনতাম। এখন আমি তো প্রত্যেকটা বইটা বোঝা যায় না যে আসলে এই বইটার আবার পরের পার্ট আসবে নাকি। সেটা ডিপেন্ড করে আসলে, আমার মনে হয় মানে ফ্যানদের উপরে ভিত্তি করে। যদি ফ্যানরা বেশি পছন্দ করে বইটা, তখন মনে হয় সেকেন্ড পার্ট আসে। এটা সেকেন্ড পার্ট কবে আসবে আমি জানি না। শৈল্পীর সেকেন্ড পার্টও আসেনি, এখন এটা সেকেন্ড পার্টও কি আসবে না জানি না। কিন্তু বইটা আমি যদি বলি এমনিতে ওভারঅল যদি বলি, হ্যাঁ, এটা মানে আমার মনে হয়েছে যে উপস্থাপনাটা যদি আরো বেশি ভালো হতো তাহলে কিন্তু আরো বেশি ভালো লাগতো। উপস্থাপনার কারণেই বোরিং লেগেছে। হ্যাঁ, আর এমনিতে প্লট কিন্তু ভালো ছিল, এই প্লটটা নিয়ে কিন্তু খুব সুন্দর একটা কাহিনী লেখা যেত। কিন্তু আমি জানি না, মানে লেখিকার এখানে অনেক কিছু ল্যাকিংস, যেমন সে জাদুর কাহিনীটা বেশি আনেনি। তারপরে একই মানুষের মানে যে বললাম না, একই পরিস্থিতি বারবার এক একজন বলছে, বর্ণনা করছে, আবার সে তার মধ্যে যে গাল ফুলায়, মানে এই যে এই জিনিসগুলি না আমার কাছে খুব মানে আজব লেগেছে। আর গাল ফুলানো এই জিনিসটা আমার মনে হয় বাদ দিলেই ভালো হবে। এটাই বলতে পারে যে সে রাগ করেছে, তার মন খারাপ। গাল ফুলানো কি, সবাই তো আর গাল ফুলায় না রাগ করলে। হ্যাঁ, আর এখানে ধীরও লেগেছে, মানে কাহিনীটা মনে হচ্ছিল কি আস্তে 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 সামগ্রিক গতিতে এগিয়েছে। টুইস্টটা একদম লাস্টে গিয়ে মানে এসেছে, এবং ওই সময়টাই ভালো লেগেছে। কিন্তু এমনিতে কিন্তু গল্পটা একদম মানে ধীর গতিতে এগিয়েছে। আর হ্যাঁ, বইটার প্রোডাকশনের কথা যদি আমি বলি তাহলে বলবো এটা সতীর্থ প্রকাশনার বই। তো হ্যাঁ, বইটার পেজটা টেস্টটা ভালো, এবং আমার মনে হয় যে এই জিনিসটা করছে যেটা রাউন্ড, অ্যাকচুয়ালি যদি রাউন্ড বাইন্ডিং হয় না এটা কিন্তু খুব ভালো হয় পড়তে গেলে। কারণ যেটা মানে লম্বা বাইন্ডিং সেটা না পড়তে গেলে হয় কি মোটা বই, এটা অবশ্য বেশি মোটা না, তবে সেটা পড়তে হয় কি মোটা বইটা পড়তে গেলে দেখা যায় কোনো সময় আটকে যায়, মানে এই বইও আটকায় কিন্তু মোটা বইটা বেশি আটকায়। তো ওই সময় রাউন্ডটাই ভালো লাগে, এবং আমার কাছে এমনিতে রাউন্ড বাইন্ডিংটাই বেশি ভালো লাগে। তবে হ্যাঁ, এই বইয়ে যদি কোনো জিনিস বেশি ভালো লেগে থাকে তাহলে সেটা হচ্ছে প্রচ্ছদটা। কালারটা আমার কাছে অসম্ভব ভালো লেগেছে, বেগুনি কালারটা এমনিতে আমার সুন্দর লাগে। আর এখানে বলা হচ্ছে যে মানে এখানে সপ্তরাজ্যের রঙই হচ্ছে বেগুনি। হ্যাঁ, তো সেই জন্যই বেগুনিটা এসেছে, এবং যে এখানে বেগুনি যোদ্ধা কুমারী, পিছে আবার নেকড়ে। হ্যাঁ, নেকড়েদের মানে নেকড়ে আসলে মনে হয় তার সাথে থাকবে। এবং যোদ্ধা কুমারীটাকে খুব ভালো লেগেছে আমার। এবং আমি বলবো হ্যাঁ, মাস্ট বি। প্রচ্ছদটা খুব সুন্দর হয়েছে। অবশ্য জুলিয়ান ভাইয়ের প্রচ্ছদ আমি সবসময় বলি, জুলিয়ান ভাইয়ের প্রচ্ছদ অনেক সুন্দর হয়। বিশেষ করে ওনার যেসব মানে উনি বেশিরভাগ সময় দেখা যায় কি ফ্যান্টাসি বা ঐতিহাসিক কাহিনী বা রাজা রাজাদের নিয়ে যেসব কাহিনী থাকে না, ওইসব কাহিনীর সরি ওইসব কাহিনীর বইয়ের ডিজাইনগুলি করেন, মানে প্রচুর ডিজাইন, এবং খুব সুন্দর লাগে। মানে ওনার ডিজাইনগুলি আসলে খুব মানে ইউনিক হয়, এবং আমার কাছে মানে খুব রাজকীয় লাগে, যে কারণে আমার কাছে ভালো লাগে। মানে বিশেষ করে বইয়ের সাথে তো ম্যাচ হয়েছে, কারণ এই বইটা তো অ্যাকচুয়ালি রাজ্য নিয়েই, ঠিক না, রাজকুমারীকে নিয়ে, সেই জন্য ভালো লেগেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার এটাই, যোদ্ধা কুমারীর খোঁজে, হ্যাঁ যোদ্ধা কুমার কথাটা ঠিক আছে যে মিডিয়া যোদ্ধা কুমারীর খোঁজে, যোদ্ধ কুমারের খোঁজেই কিন্তু সবাই আছে, এখনো কিন্তু খুঁজে পায়নি। হয়তো পরে পাটে থাকবে যোদ্ধা কুমারীর খোঁজ পাওয়া গেছে, কারণ আমার মনে হয় পরের পার্টি শেষ করে দিতে হবে, এবং পরের পার্টি জানা যাবে আসলে যোদ্ধা কুমারীকে। এখন জানি না কবে মানে বইটার সেকেন্ড পার্ট আসবে। এটা ঠিক যে বইটা পড়তে হয়তো আমার কয়েক বিরক্ত লেগেছে, আমি বলেছি যে কি সব কারণে আসলে আমার বিরক্ত লেগেছে, কিন্তু ওই যে যোদ্ধা কুমারীকে সেটা তো জানতে পারলাম না, সেটা জানার জন্য আমি সেকেন্ড পার্টের অপেক্ষা করছি। এবং হ্যাঁ, যারা ফ্যান্টাসি বই পছন্দ করেন আমার মনে হয় তাদের কাছে বইটা ভালোই লাগবে। ফ্যান্টাসি কাহিনীর একটা জিনিস আছে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড বিল্ডিং এর জন্য কিছুটা সময় যায় তাদের। প্রথম সবসময় দেখেছি যে একটা ফ্যান্টাসি কাহিনী যখন শুরু হয় তখন প্রথম দিকে একটু স্লোই থাকে, সব ক্যারেক্টারদের সাথে পরিচয় করানো হয়, তারপর প্রত্যেকটা রাজ্যের সাথে, এখানে কিন্তু সপ্তরাজ্য এসেছে। এরকম আসলে সপ্তরাজ্যের কথা আরো দুইটা বইতে আমরা পেয়েছি, সেটা হচ্ছে মহাকাল আর আরেকটা হচ্ছে রাজকাহন। হ্যাঁ, এই দুইটা বইতে বা আমার নামটা মনে আছে রাজকাহন, আমি ভেবেছিলাম যে ভুলে গেছি, কারণ অনেক আগে পড়েছি। আমিনুল ইসলাম ভাই তো এটার সেকেন্ড পার্ট বের করবে বলে
উনি অনেক বইয়ের না এরকম মানে সেকেন্ড পার্ট বের করে বলে অর্ধেক অর্ধেক বের করে রেখেছেন, পরে আর বের করেনি, কিন্তু ওইসব বই পড়ার খুব ইচ্ছা হয়। আচ্ছা থাক, ওটা বড় কথা না, কিন্তু মহাকাল যেটা সেটা কিন্তু ট্রিলজি বের হয়ে গেছে। সেটা প্রথম 2 পার্ট পড়েছি, থার্ড পার্টটা হ্যাঁ বইটা কেনা হয়েছে, এখনো পড়িনি। ওটা পড়ে ফেলবো, তা ভালো যে ওই ট্রিলজিটা শেষ হয়ে যাবে, এটা তাড়াতাড়ি বের হয়েছে। তো সেম ওই 2টা বইতেও কিন্তু সপ্তরাজ্যের কথা এসেছে। মহাকাল যেটা ছিল সেটাতে অবশ্য মানে পৃথিবীর রাজ্যের কথাই বলা হয়েছে, চোলা রাজ্য আরো অনেক রাজ্য ছিল, কিন্তু যেটা রাজকাহন ছিল সেখানে কিন্তু একটা অন্য ওয়ার্ল্ডের মানে রাজ্যের কথা বলা হয়েছে, যেটা নাকি এখানে এসেছে, এই মিডিয়াতে এসেছে। তা ওইখানেও না সপ্তরাজ্য, তা আমি বুঝলাম না অ্যাকচুয়ালি 7 মানে এই সপ্তরাজ্য হওয়ার কি কোনো মানে কোনো ইম্পর্টেন্ট কোনো মানে ইম্পর্টেন্সই আছে নাকি, এটা আমি জানি না, কারণ সবাই 7 রাজ্যই কেন নিয়ে আসছে এটা আমি বুঝতে পারছি না। তো এখানে হয়েছে কি, যেমন 7 রাজ্যের বিবরণ দেওয়া লিখেছে, এক এক রাজ্য হচ্ছে এক এক রকম, এবং এক এক রাজ্যে এক এক ধরনের মানে প্রাণী থাকে বা মানুষ থাকে বলতে পারি। যেমন কোনোটাতে দেখা গেছে যে জাদুকররা থাকে, কোনোটাতে দেখা গেছে এলফরা থাকে, কোথাও হয়তো ডাইনোসর না সরি ড্রাগন থাকে। মানে ফ্যান্টাসি এই রূপকথা কাহিনীতে অ্যাকচুয়ালি ড্রাগনই থাকে, ডাইনোসর থাকে না। ড্রাগন আর ডাইনোসর অ্যাকচুয়ালি অনেকটা একরকম হলেও আসলে কিন্তু সম্পূর্ণ আলাদা, কারণ ডাইনোসর তো ডাইনোসরই, হ্যাঁ, যেটা দেখেন যে ড্রাগন তো আবার উঠতে পারে, এবং ড্রাগন আবার অনেক সময় দেখা যাচ্ছে যে ভালো ড্রাগনও হয়, কিন্তু ডাইনোসর সবই শয়তান আমার কাছে মনে হয়েছে, একমাত্র যেগুলো তৃণভোজী সেগুলি ছাড়া সবই শয়তান। তারপরে তৃণভোজীগুলিও কিন্তু মানে মাঝে মাঝে ডেকে গেলে অবস্থা খারাপ হয়ে যায়। তো সেরকম ড্রাগনদের রাজ্য, তারপরে দেখা যাচ্ছে ডাইনিদের রাজ্য, এবং সবাই মানে যারা যে মানে মেইন যারা ছিল নর্মাল। আচ্ছা কিন্তু মানুষের কথা এসেছে, বুঝলাম না ঠিক এরা কি মানুষ, মানে বলা হয়েছে মানুষই, কিন্তু এটা তো মানে দুনিয়ার কোনো রাজ্যের কথা বলা হয়নি। আচ্ছা ঠিক আছে। তো সেখানে যে জিনিসটা পরে দেখাচ্ছে মানে এক একটা রাজ্যে এক এক ধরনের প্রাণী থাকে, কোথাও মানুষ কোথাও মানে এরকম প্রাণী। তো ভক্তরাজ্য যেটা মেইন সেটা এখানে যে বলা হয়েছে, যেটা যে কন্যার কথা, যে আলবিয়ানা, এই আলবিয়ানাটা কি আল্লাহ জানে, এটা আমরা আগামী বইতেই জানবো। আর এই জিনিসটাই বললাম যে এখানে প্রথম বইটা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড বিল্ডিংই চলে গেছে, বিভিন্ন সপ্তরাজ্যের 7টা রাজ্যের বর্ণনা দেওয়া হয়েছে এবং চরিত্রগুলোর বর্ণনা দেওয়া হয়েছে। তাই এখানে দেখা গেছে কি যে এগুলিতে চলে গেছে, কাহিনী কমে এসেছে, এবং আমার মনে হয় সেকেন্ড বইতেই কাহিনীটা আসলে পুরোপুরি আসবে, এবং আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। যারা ফ্যান্টাসি পছন্দ করেন তারা জানেনি যে প্রথম দিকে একটু স্লোই থাকে, কিন্তু কাহিনীটার যে বললাম না আকর্ষণ হচ্ছে যে যোদ্ধা কুমারীটাকে, ওটার জন্য আপনাদের কাছে আমার মনে হয় কাহিনীটা অনেক ভালো লাগবে। এবং উপস্থাপনা খারাপ হলেও প্লটটা কিন্তু সুন্দর আছে, এবং বইটা এজন্যই না মানে উপস্থাপনা একটু খারাপ হলেও আমার কাছে পড়তে বিরত লাগলো, পরে কিন্তু আমার কাছে ভালোই লেগেছে কাহিনীটা, কারণ কাহিনীটা তো সুন্দর, সেজন্য পড়তে আমার কাছে খারাপ লাগেনি। তো যারা ফ্যান্টাসি বই পড়েন তাদের কাছে আমার কাছে মনে হয় এই বইটা ভালো লাগবে। তো চমৎকার একটা বই রিভিউ তো আমি দিয়ে দিলাম, এখন আপনারা পড়া শুরু করে দিন। হ্যাপি রিডিং। তো দর্শক আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন, কারণ আপনাদের ভালোবাসাতে আমার চ্যানেলটি এগিয়ে যাবে, আর আমি আরো নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসার জন্য উৎসাহ পাবো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আপনাদের যদি কিছু জানার থাকে বা যদি কিছু বলার থাকে বা যদি কোনো রিভিউ চান, তাহলে কিন্তু অবশ্যই আমাকে আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দেবেন। হ্যাঁ, আমি কিন্তু আপনাদের কমেন্টে রিপ্লাই দিই। একটা কথা আমি বলি, হয়তো আপনাদের অনেকের মনে প্রশ্ন রাখতে পারে যে আমি অনেক সময় কথা বলতে গিয়ে আটকে যাই কেন। এই জিনিসটা অ্যাকচুয়ালি কি আমি অনেক পরে নোটিস করেছি, মানে আগে হাতে খেয়াল করি আমি যখন মানে অনেক কথা বলি না একসাথে, বা একটু মানে ভালো মতো কথা বলতে যাই, এমনিতে কিন্তু আমি কখনো কথা বলতে আটকাই না, কিন্তু আমি যখন একাধারে অনেকক্ষণ কথা বলি, যেমন রিভিউ দেওয়ার সময় আমি কিন্তু একাধারে অনেকক্ষণ কথা বলতে থাকি, এবং অনেক সময় দেখা যায় কি অনেক কিছু মনে করে কথা বলতে চাই। হ্যাঁ, একটা কথার মধ্যে আরেকটা কথা মনে পড়ে, তখন হয় কি আমার কথা হঠাৎ করে আটকে যায়। হ্যাঁ, এই জিনিসটা হয় যে আমি মানে কথা তখন হয়তো বলতে গেলে মানে আউলে ফেলি, যেমন এখনো কিন্তু আমার একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ, তো বা অনেক সময় দেখা যায় কি কোনো একটা ওয়ার্ড আটকে গেছে, এরকমটা আমার এই সময় হয়, একটু একটু যদি টেনশন বা একটু মানে চিন্তা ভাবনা করার মধ্যে কথা বললে এই সমস্যাটা হয়। হ্যাঁ, কারণ আমি এই জিনিসটা আমি নিজেও খেয়াল করেছি যে প্রায় বেশিরভাগ রিভিউর সময় এই রিভিউতে এই জিনিসটা এসেছে। হ্যাঁ, আমার মনে হয় যে আপনারা হয়তো খেয়াল করেছেন কিন্তু হয়তো বলেননি কখনো, বা এটা হতে পারে, কিন্তু আমি নিজেই বলে দিলাম যে এই জিনিসটা মাঝে মাঝে সমস্যা হয়। যদি আপনাদের কাছে খারাপ লাগে আপনারা প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ এটা তো আমি আর ইচ্ছে করে করি না, হঠাৎ করে হয়ে যায়। হ্যাঁ, তো আপনারা কিন্তু বললাম না মানে যে দুই কোনো বই রিভিউ চান তাহলে সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে জানিয়ে দিবেন, কারণ আমি কিন্তু কমেন্ট পড়ি এবং রিপ্লাইও দেই। আর আমি আবারও ফিরে আসবো নতুন আরও একটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য অনেক বেশি দোয়া করবেন। বেশি বেশি বই পড়ুন, সুস্থ সুন্দর সভ্য পৃথিবী গড়ুন।
আল্লাহ হাফেজ।